আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সালাম। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইকো নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনারে আজকে আমাদের আলোচনার বিষয় পরিবেশের উপর কোভিড-19 এর প্রভাব। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যার, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্ট বিভাগ, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং আরও আছেন জহের রাজা স্যার, জিও এনভায়রনমেন্টালিস্ট এবং লেকচারার, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। প্রথমে সিরাজুল ইসলাম স্যারকে যাই। স্যার, কেমন আছেন? ভালো আছি, আপনাদের দোয়ায়। আপনারা ভালো আছেন তো? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। যদিও একটা মহামারী চলছে, তারপরেও আমরা সরকারি স্বাস্থ্য নির্দেশনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য নির্দেশনা মেনে চলবো। আশা করি সবাই ভালো আছি আমরা আর কি, যে যেখানে আছি। স্যার, করোনার এই সময়গুলোতে কেমন ভাবে দিন কাটাচ্ছেন স্যার? এখন তো লাইফস্টাইল একেবারে পুরোটাই চেঞ্জ। এখন ঘরেই বসে ঘুম, খাওয়া, ঘরেই অফিসের কাজ করা, সেই জন্য একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ আসছে আর কি। এটা অনেকটা মেনে নিতে কষ্ট হচ্ছে, তারপরেও তো ওটা কন্টিনিউ করতে হচ্ছে, উপায় নাই। সেটাও মনে করি আল্লাহ ভালো রাখছেন। এভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের মিটিং গুলো কন্টিনিউ করছি, এখান থেকে পলিসি মেকিং হচ্ছে এখান থেকে আর কি। সেটা চলছে এভাবে আর কি। জহের রাজা স্যার, স্যার কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, কিভাবে কাটছে এই সময়টা করোনার? ওয়েল, বাসার কাজের প্রতি কন্ট্রিবিউশন বেড়ে গেছে, এটা অ্যাডমিট করতে হবে। ইটস অ্যান ইন্টারেস্টিং টাইম আসলে। আই লুক এট ইট ভেরি মানে অডলি, খুব অপটিমিস্টিকলি দেখেছি স্যার। অনেক কিছু শিখতেছি, আমাদের নতুন লাইফস্টাইল আসছে, আমাদের ওয়ে অফ থট প্রসেস চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা লাইফের প্রতি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ নিয়ে আসছে। সো ইটস ইন্টারেস্টিং ফেজ বলবো। জি স্যার, আসলে এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, সব একদম নতুন ভাবে হচ্ছে আমাদের জীবনে। যদি সিরাজুল ইসলাম স্যারের কাছে যাই, স্যার, বর্তমান সময়ে পৃথিবী একটা কঠিন সময় পার করছে। কোভিড-19 এর ফলে প্রায় সারা পৃথিবী লকডাউন অবস্থায় আছে। মানুষ বাইরে বেরোতে পারছে না, আবার শিল্প প্রতিষ্ঠান চলছে না, যানবাহন চলছে না। স্যার, মানুষের প্রায় সব কর্মকাণ্ডই খুবই সীমিত আকারে চলছে বা একদম থেমে গেছে। স্যার, কোভিড-19 এর প্রভাবটাও তো স্যার মানুষের উপর অনেক নেগেটিভলি পড়ছে। স্যার, আপনার থেকে জানতে চাচ্ছি কোভিড-19 এর প্রভাবটা পরিবেশের উপর কিভাবে পড়ছে? ধন্যবাদ হাসান। আজকে বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটিতে আমরা যারা পরিবেশটায় কাজ করি তারা অনেক ব্যস্ত থাকতাম। সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, পরিবেশ ফেস্টিভ্যাল হতো, সবকিছু নিয়ে। তারপরেও আমি মনে করি যে আমাদের যে মহামারীর মধ্যেও আমরা যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং, কোয়ারেন্টাইন মেনটেন চলছি, তার মধ্যেও তোমরা যে একটা আয়োজন করেছো, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ নিয়ে আলোচনা করার জন্য, তার সঙ্গে কোভিডকে অ্যাড করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই। আসলে কোভিড-19 নতুন একটা এরা আমি মনে করবো আর কি, নতুন একটা রূপে আমাদের মাঝে আসছে। পৃথিবী কিন্তু কখনোই এক্সপিরিয়েন্স নাই পৃথিবীতে আর কি, যে একেবারে একটানা সারা বিশ্বব্যাপী একই সাথে এইভাবে মহামারী চলবে আর কি। তা আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি তারা মনে করি যে এবারে যে পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় যে টাইম অফ নেচার আর কি, আসলে এটা কিন্তু একেবারে যুগ উপযোগী একটা টাইটেল হয়েছে আমি মনে করব। আসলে নেচার কিন্তু এরকম সময় চায় যে নেচারকে কেউ ডিস্টার্ব করবে না, তাই না? নেচার তার নিজের মতো করে থাকবে, সেই জন্য এই নামটি খুব উপযোগী হয়েছে আমি মনে করি। তার সাথে আজকের যে আলোচনার বিষয় ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন এনভায়রনমেন্ট, আমরা যদি আমাদের প্রেক্ষাপটেও বলি, বিশেষ করে আমি যদি এয়ার পলিউশনের কথাও বলি, আসলে আমাদের সব ধরনের পলিউশনের জন্যই কিন্তু ট্রান্সপোর্টেশন আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস দায়ী আমি মনে করি আর কি, যেখান থেকে মেইনলি কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইমিট হচ্ছে। এর সঙ্গে এরোপ্লেন আসি ওয়ার্ল্ড ব্যাপী আর কি। সেই হিসেবে এখন এই অ্যাক্টিভিটিস গুলো কমে যাওয়াতে আমি মনে করি যে এয়ার পলিউশনটা কমে গেছে। আবার ওয়াটারের দিকে যদি আসি আমি, ওয়াটার পলিউশনও কিন্তু আসলে ট্রান্সপোর্টেশন এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস এর কারণে পলিউটেড হয় আর কি। কিন্তু এই সময় হয়তো এই অ্যাক্টিভিটিস গুলো নাই, সেই জন্য টার্বিডিটি কমে যাওয়াতেই
ট্রান্সপারেন্সি বেড়ে গেছে, সেই ক্ষেত্রে সাবস্টিটিউশন বেশি মানে স্ট্যান্ডার্ড লেভেলে আছে, যেটি হলো অ্যাকোয়াটিক অর্গানিজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি, তাদের ফিডিং, ব্রিডিং, নার্সিং এর জন্য খুবই মানে সুন্দর একটা সময় যাচ্ছে আমি মনে করি আর কি। আবার একই সাথে আমরা যদি ওয়াইল্ড লাইফের কথা বলি আর কি, আমার সুন্দরবনের কথা হয়তো এখানে আসবে আমাদের আলোচনায়। ওয়াইল্ড লাইফও কিন্তু তারাও কিন্তু এটা এনজয় করছে, সেখানে যেহেতু ওয়াইল্ড লাইফের কাছাকাছি কিন্তু আমাদের রিক্রিয়েশন স্পট গুলো থাকে, সেগুলো কিন্তু বন্ধ আছে, কেউ কিন্তু ডিস্টার্ব করছে না তাদেরকে, সেই জন্য তারা একদিকে হেলদি আছে, পরিবেশ হেলদি, তারা ভালো আছে। আবার যদি আমি এটাও বলি যে আমরা এই যে এখন যদি ওয়েস্টের যেটা পলিউশনের কথা যেহেতু আছে, ওয়েস্টের কথা যদি বলি, এখন কিন্তু আমাদের যে আমরা ঘরে বন্দি, তাই না, যে যেখানে আছি বন্দি অবস্থায় আছি, আমাদের এখন এন্টারটেইনমেন্ট কিন্তু টিভি দেখা, খাওয়া দাওয়া করা, এতে করে আমি মনে করি যে আমাদের অর্গানিক ওয়েস্ট কিন্তু বেড়ে গেছে। আবার যে এই ওয়েস্ট গুলোকে সেগ্রিগেশন করবে, যারা এটাকে ম্যানেজ করবে, তারা কিন্তু আতঙ্কিত আর কি, সেই জন্য ঠিক মতো সেগ্রিগেশন হচ্ছে না। এটাও আমি মনে করি যে একটা বড় ধরনের হুমকি পরিবেশের জন্য। আবার যেটি বলবো যে আবার যেহেতু অনলাইন শপিং শুরু হয়ে গেছে, আমরা বাজারে যেতে পারছি না সবাই, সেই ক্ষেত্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং পলিথিন ব্যাগ বলি, বাস্কেট বলি, এর সংখ্যা বেড়ে গেছে, মানে ইনঅর্গানিক ওয়েস্টের সংখ্যা বেড়ে গেছে, এগুলো ডাম্পিং হচ্ছে। একসময় এই সবগুলো কিন্তু আসলে এর লাস্ট ডেস্টিনেশনে কিন্তু ওয়াটার বডিতেই যাবে, সেখানে আবার ইউট্রোফিকেশন হবে, সালেক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে, আবার কিন্তু অ্যাকোয়াটিক অর্গানিজম তারা কিন্তু ঠিক মতো তাদের বংশ বিস্তার করতে পারবে না। এই হলো আমাদের পরিস্থিতি। আমি মনে করি যে এখন প্রত্যেকটা ইভেন্টেরই 50-50 পজিটিভ নেগেটিভ ইফেক্ট আছে। তা আমরা কোভিড কে যদি আমরা এইভাবেও দেখি যে 50-50 যদি নেই, এখন আমরা মহামারীর মধ্যে আছি, এটা তো নেগেটিভ ইফেক্ট আমরা জানি, আমরা সবাই বন্দি আছি, আমরা জবলেস হয়ে যাচ্ছি, আমরা যার টিচিং প্রফেশনে যে প্রফেশনে আছি, আমরা কিন্তু আমাদের কাজগুলো সঠিকভাবে করতে পারছি না। অনলাইনে হয়তো আমরা পলিসি মেক করছি, কিন্তু ইমপ্লিমেন্টেশন হয়তো পরে করে রাখছি, কিন্তু হচ্ছে না, তাই না? আবার যদি আমরা পজিটিভ দিক ধরি যে আমরা যে হোম কোয়ারেন্টাইন, সোশ্যাল ডিস্টেন্সিং, তারপরে যে এই যে আমরা কিন্তু এক সময় বাসের টিকিট করার সময় বলতাম ভাই একটু সরে দাঁড়ান, এখন কিন্তু সেটা বলতে হচ্ছে না, ভালো ভালো প্র্যাকটিস শুরু হচ্ছে। আমি মনে করি যে গোটা ওয়ার্ল্ড যেহেতু এগিয়ে যাচ্ছে, এই প্র্যাকটিস গুলো দরকার ছিল, সেটা হয়তো আমরা নিজেরা মেনে নেইনি, সেই জন্য নেশার আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এটা আমাদের জন্য ভালো। তবে একই সাথে এটা কিন্তু আবার যে এই যে আমাদের এখানে কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যাপার আছে, এই যে মাস্ক আমরা পরিধান করছি, পিপিই কথা বলছি, আমরা পিপিই ব্যবহার করছি আমরা, তবে হ্যান্ড স্যানিটাইজার থেকে যে কেমিক্যাল, সবকিছু মিলে কিন্তু এই সবকিছু কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর। সবকিছু মিলে ওয়েল ম্যানেজড হসপিটাল ওয়েস্টের পরিমাণ বেড়ে গেছে, তা আমাদের সেই ম্যানেজও করতে হবে এবং পরিবেশকেও রক্ষা করতে হবে। সবকিছু মিলেই কোভিড আমি মনে করি যে আমাদের জীবনের জন্য কখনো ইনডাইরেক্ট ইফেক্ট নিয়ে আসছে, কখনো ডাইরেক্ট হলো আমরা যখন আতঙ্কিত হচ্ছি, আমরা যখন এফেক্টেড হয়ে যাই, মারা যাচ্ছি আর কি, এটাই ডাইরেক্ট ইফেক্ট বলবো আর কি। আর ইনডাইরেক্ট ইফেক্ট তো আছেই। এসবে আর ওয়াইল্ড লাইফের কথা যেটা বলছিলাম আমি আর কি, ওয়াইল্ড লাইফ এখন আপনারা জানেন যে বিশেষ করে আমাদের দেশের কথাই যদি বলি, কক্সবাজার সি বিচে কিন্তু ডলফিন দেখা যাচ্ছে, তারপরে সুন্দরবনে কিন্তু ইরাবতী ডলফিনের সংখ্যা বেড়ে গেছে দেখা যায় এখন। আবার কক্সবাজার সি বিচে বালুর স্যান্ড বিচে যে কচ্ছপ আসতো ডিম পাড়তে, আমি মনে করি তাদের কিন্তু সেই আবার ডিম পাড়ার এবং সেই পরিবেশ তৈরি হয়ে গেছে, তারা কিন্তু অতিরিক্ত রাতের বেলা যে আলো মানুষের সমাগমের কারণে আসতো না, এখন কিন্তু সেই পরিবেশটা নাই, সেই জন্য কচ্ছপের সেই প্রজনন ক্ষেত্র সুন্দর তৈরি হয়েছে। আমরা আশা করি যে কচ্ছপ আবার সেই তাদের অ্যাক্টিভিটি শুরু করবে আর কি। ধন্যবাদ স্যার। স্যার যদি আমরা জহের স্যারের কাছে আসি, স্যার আপনার থেকে জানতে চাচ্ছি স্যার, নরমাল সময়ে আমাদের গ্রামের পরিবেশ এবং শহরের পরিবেশের মধ্যে যথেষ্ট পার্থক্য থাকে, শহরের পরিবেশ সবসময় একটু দূষণের মাত্রা বেশি থাকে। স্যার এই কোভিড-19 সময়টায় স্যার শহরের প্রায় সব কর্মকাণ্ড এবং ব্যস্ততা প্রায় এক ধরনের থেমে গেছে, অথবা অনেক খুবই স্বল্প পরিসরে চলছে। স্যার আপনার থেকে জানতে চাই কোভিড-19 ফলে শহরের পরিবেশ এবং গ্রামের পরিবেশ কিভাবে প্রভাবিত হচ্ছে?
The first thing is that আমাদের একটা জিনিস আই বিলিভ আর কি এটা বোঝা উচিত যে কোভিডের যে ইম্প্যাক্টটা হচ্ছে বা কোভিডের যে কন্টামিনেশনটা হচ্ছে এটার মেইন ডেফিনিশন সেটা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট, কাছাকাছি থাকার কারণে। সো এই কাছাকাছি থাকাটা হচ্ছে আমাদের লাইফস্টাইল থেকে আসতেছে, সোশ্যাল স্ট্রাকচার থেকে আসতেছে, এবং এই সোশ্যাল স্ট্রাকচারটা ইজ ডিফাইন্ড বাই আমরা কোথায় থাকি, এটা বড় রকমের ভাবে। সো ডিফারেন্সটা উইথ দ্য আরবান অ্যান্ড দ্য ভিলেজ যেটা বলছেন যে গ্রামে আর শহরের ব্যাপারটা, তো ওই ডিফারেন্স আমাদের কাছাকাছি থাকার কারণে এই কোভিডের ইম্প্যাক্টটা বেশি পড়তেছে শহরে গ্রামের চেয়ে। এবং আমরা যেহেতু আমরা প্রগ্রেসিভ সোসাইটি, আমরা ইকোনমিক্যাল গ্রোথ হচ্ছে আমাদের, এবং আমরা কোয়াইট ইন্টারেস্টিংলি হাই রেটে গ্রোথ হচ্ছে, এই কারণে আমাদের শহরের দিকে মুভমেন্টটা বেশি। এখন আমি যদি এনভায়রনমেন্টকে কম্পেয়ার করি, আস্কিং অ্যাবাউট ইট, ঠিক আছে, তাহলে অনেকে বলে গ্রাম ইজ বেটার। অনেক স্টাডি দেখা যায় গ্রামের লাইফস্টাইল ইজ মাচ বেটার দেন আরবান লাইফস্টাইল। এখন অনেকে আবার আরবানটা প্রিফার করে কারণ ফ্যাসিলিটি থাকে, ওই যে গোজ ব্রেকস ডাউন রিকোয়ারমেন্ট। তো গ্রামে দেখবেন কোভিডের সংক্রমণটা কম, স্প্রেডটা কম হচ্ছে, কারণ ক্লাস্টার্ড লিভিংটা কম। শহরে ক্লাস্টার্ড হ্যাবিটেশনটা বেশি, এই জন্য এটা বেশি হয়। তো সো ফ্রম দ্য এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ আমি বলবো পরিবেশ, গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ, দ্য অ্যাডভান্টেজ অফ গ্রামের হচ্ছে কি ওখানে যেহেতু ক্লাস্টার্ড না, মানুষ মোর স্পার্সলি থাকে, তো কোভিডের জন্য ইজ বেটার টু বি দেয়ার। কিন্তু ওই যে আবার আমাদের লাইভলিহুডের ইস্যু চলে আসে, আমার ইকোনমিক ফ্যাক্টরটা চলে আসে, এবং আমাদের নিজস্ব গ্রিডের একটা ব্যাপার আছে, হ্যাঁ আমার এটা দরকার, আই নিড দিস ফ্যাসিলিটি, এই জন্য শহরে চলে আসি। সো যেহেতু আমরা এখন আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করি, উই হ্যাভ টু স্যাক্রিফাইস সামথিং, সেটা হচ্ছে সেখানে কোভিড অ্যাডভান্টেজ নেয়। যেমন দেখবেন যে সোশ্যাল ডিস্টেন্সিংটা খুব রিকোয়েস্ট করা হচ্ছে, বলা হচ্ছে মেনটেন করতে, অ্যান্ড আমরা খবরে কিন্তু দেখি যে হয়ে উঠতেছে না। কারণ এই সোশ্যাল ডিস্টেন্সিং প্রবলেমটা দেখবেন দেখাচ্ছে শহরে, আরবান এনভায়রনমেন্টে। গ্রামে বা ভিলেজ বা আমরা মোর রুরাল সাইডে ওইখানে এই প্রবলেমটা নাই, যেহেতু আমাদের লিভিং কন্ডিশনটা ডিফারেন্ট, আমাদের হ্যাবিটেশন সিচুয়েশনটা ডিফারেন্ট, এখানে দুই জায়গায় দুই রকম, এবং সবকিছু বয়েলস ডাউন টু দ্য পয়েন্ট অফ কনসেন্ট্রেশন অফ পপুলেশন। সো ওইটাই বলবো যে শহর আর গ্রামের ডিফারেন্সটা এখানে, আমাদের যেহেতু পপুলেশন বেশি, এখানে কোভিড ইজ টেকিং অ্যাডভান্টেজ অফ ইট, আমরা মোর ভালনারেবল হয়ে যাচ্ছি। এখন পারহ্যাপস গ্রামে গিয়ে থাকলে সেফার থাকবো, কিন্তু ওই যে সার্ভাইভাল ইস্যু চলে আসে আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার ঠিকই বলছেন স্যার, এগুলা আমাদের শহরের পরিবেশ এবং গ্রামের পরিবেশ আলাদাভাবে এফেক্টেড হচ্ছে কোভিড-19 দ্বারা। সিরাজুল ইসলাম স্যারের কাছে যদি আসি, স্যার আপনি একটু আগে বললেন যে আমাদের কক্সবাজারে ডলফিন দেখা যাচ্ছে, বা স্যার কক্সবাজারে ডলফিন দেখা যাচ্ছে বা অনেক লতা গুল্ম জন্মাচ্ছে আমরা দেখতেছি। স্যার একই সাথে কিন্তু আমরা দেখতেছি অন্যান্য যে প্রাণী যেমন মানুষের উপর নির্ভরশীল কুকুর বা কাক, তারা কিন্তু স্যার না খেতে পেরে আবার মারা যাচ্ছে। তো স্যার এটা কিন্তু আবার নেগেটিভ প্রভাব এটা কোভিড-19 এর। তো স্যার সামগ্রিকভাবে কোভিড-19 জীব বৈচিত্র্যের উপর কিভাবে প্রভাব ফেলছে? ধন্যবাদ হাসান, সুন্দর একটা প্রশ্ন। এটাও আমি ভাবছিলাম আর কি, আসলে আমরা যা খাই সবাই কিন্তু শেয়ার করতে, এটি এখন কিন্তু শেয়ারিংটা বন্ধ হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ আগে যেটি বললাম আর কি, যে আমাদের যে খাবারের উচ্ছিষ্ট অংশ সেখানে কিন্তু যেখানে সেখানে আমরা ফেলতাম, ডাস্টবিনে ফেলতাম, সেই জিনিসগুলো কিন্তু এখন সংরক্ষিত হয়ে গেছে। এই কারণে যেটি বলা হচ্ছে কুকুর, বিড়াল, কাক কিংবা ওয়াইল্ড আরো যে এনিমেল গুলো আছে তারা কিন্তু এই খাবারগুলো পাচ্ছে না, সেই জন্য তারা কিন্তু একটা বিরূপ পরিবেশের মধ্যে আছে। আর আমি মনে করি যে এদের বাঁচানোর জন্য প্রোগ্রাম হাতে নেওয়া দরকার আর কি। অনেক জায়গায়, বিশ্বের অনেক জায়গায় কিন্তু ছোট ছোট প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে, কিন্তু এটা কতদিন, এই কোভিড-19 কতদিন কন্টিনিউ করবে আমরা কিন্তু জানি না। সেজন্য আমি মনে করি যে এদের জীবন যেরকম একদিকে বিপন্ন হচ্ছে, পরিবেশ আর একদিকে ভালো হচ্ছে, সবকিছু মিলেই আমাদের এটা ম্যানেজ করাটা আসলে কঠিন হয়ে যাচ্ছে আর কি।
তারপর ছোট ছোট আকারে এটাকে ম্যানেজ করতে হবে। আর যে প্রশ্নটা ছিল যে এর সাথে আমি বলি যে ওয়াইল্ড লাইফ যে কনজারভেশন আর কি, এখন কিন্তু অনেক লোক জবলেস হয়ে যাচ্ছে, ছোট ছোট চাকরি করতে যারা ওয়াইল্ড লাইফের খুব কাছাকাছি পেরিফেরি, তারা কিন্তু অলরেডি ইললিগাল হান্টিং পোচিং শুরু হয়ে গেছে দেশে বিদেশে, আমাদের দেশেও আজকে দেখলাম প্রথম আলোতে আর কি। এই সময় তারা কিন্তু অন্য কোনো উপায় অন্তর না পেয়ে তারা কিন্তু আমাদের ওয়াইল্ড লাইফের উপরে হামলা করবে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার জহের রাজা স্যারের কাছে জানতে চাই একটা জিনিস স্যার, করোনা পরিস্থিতিতে সৃষ্ট বর্জ্য যেমন স্যানিটাইজারের বোতল, মাস্ক, বিভিন্ন ওয়ান টাইম প্লাস্টিক্স ইত্যাদির ব্যবস্থাপনা কি স্যার ঠিকভাবে হচ্ছে? আর না থাকলে আমাদের কি করা উচিত এবং এটা প্রভাব পরিবেশের উপর কিভাবে পড়বে? জিনিসটা কি আপনি যেটা বলছেন, ইট গোজ ব্যাক ডাউন টু দ্য পয়েন্ট ইনিশিয়ালি যে আমাদের যে ডিসপোজাল অ্যাটিটিউড, আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাটিটিউড, আমরা যেখানে সেখানে ময়লা ফালাই। আমি ওনার রেফারেন্স ওনার ওই পয়েন্টটাকে আমরা যেখানে সেখানে ফালাই, ওই অ্যাজ লং এজ উই আর কন্টিনিউইং টু ডু দ্যাট, এই জিনিসটা হবেই। তাহলে ছোট এক্সাম্পল দিই, চায়না উহানে ইট স্টার্টেড দিস হোল থিং, ঠিক না? দ্যাটস হোয়াট উই নো আর কি, অ্যাপারেন্টলি যে উহান থেকে শুরু হয়েছে। একটা স্টাডিতে দেখা গেছে উহানে প্রি কোভিড ওদের মেডিকেল ডিসপোজাল ইয়ে ছিল 40 টন, পোস্ট কোভিড ওদের ডিসপোজাল কে দাঁড়াইছে 240 টন। এই যে ডিফারেন্সটা করতে আসতেছে, ইটস কামিং ফ্রম এই মাস্ক বলেন, যেহেতু ইউসেজ বেড়ে গেছে আমাদের এখন, এই সার্টেন টাইম ফ্রেমে আমরা এক্সেসিভ ভাবে ইউসেজটা বাড়াই দিছি, এইখান থেকে আসতেছে। যেমন বাংলাদেশে কারেন্টলি আপনার 14,500 স্টাডি দেখা যাচ্ছে পার মান্থ 1000 টন ডিসপোজ করা হয় এই হ্যাজার্ডাস গুলো। সো ওয়্যার আর দে ডিসপোজিং ইট, এটা কিভাবে হ্যান্ডেল হয়? সো বেসিক্যালি ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা স্ট্রং হওয়া দরকার আমাদের, যেখানে আমাদের একটা বেশ বড় উইকনেস আছে। কারেন্টলি একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট ইয়েতে দেখা গেছে গাজীপুরের এলাকায় কোনো প্রপার ডাম্পিং গ্রাউন্ড নাই, এবং যেখানে ডাম্প করা হয় ইটস এন ওপেন পে। তো এই যে এই ধরনের ম্যানেজমেন্ট সিস্টেমটা আপগ্রেড করা খুব দরকার আমাদের, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে। এবং এটা আমরা যত না গভর্নমেন্টকে দোষাই, ইটস অ্যাকচুয়ালি আমাদের পার্সোনাল প্র্যাকটিস। সবকিছু ইজ নট এভরিথিং গভর্নমেন্ট, আমরা সবকিছু খালি বলাটা ইজি তো আমরা বলে দিই গভর্নমেন্ট করছে, বাট রিয়েলিটি বয়েলস ডাউন টু আস। আমরা কিভাবে প্র্যাকটিস করি জিনিসটা, আমরা কিভাবে ইয়ে করি। সিম্পল ধরেন একটা টিস্যু পেপার, দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছি, মানুষ গাড়ি দিয়ে টাচ করে ফালাই দেয়, জানলা খুললো গন, দে ডোন্ট থিঙ্ক টুয়াইস এই টিস্যু পেপারটা কোথায় এন্ড আপ হবে। যেমন আপনার এই হসপিটাল যেই হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল গুলো, ইটস নট দ্য ডক্টরস, সবাই। যেমন এখন যেহেতু আমাদের ইউসেজ বেড়ে গেছে, পিপি ইউসেজ বেড়ে গেছে, স্টার্টিং ফ্রম দ্য ডক্টরস, পুলিশ থেকে শুরু করে ডাউন টু মি, আমি একজন রিক্সাওয়ালা, আমাদের সিম্পল লোক যারা আমরা ইউজ করি, আমার কথা হচ্ছে আমরা কোথায় ডাম্প করি দিন শেষে? আমরা কি প্রপার ডাম্পিং গ্রাউন্ডে করতেছি নাকি ড্রেনে ফেলাই দিচ্ছি? মোস্ট কেসেস দিস থিংস দে এন্ড আপ ইন ড্রেন, আমাদের লোকাল যে সুয়েজ লাইন ওইখানে এন্ড আপ করে। সো এইগুলো একটা ক্লগ ক্রিয়েট করে একটা সেকেন্ড লেভেল, থার্ড লেভেল কন্টামিনেশন চলে আসে এখানে। সো এই জিনিসগুলো কন্ট্রোল করা খুব জরুরি, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে এস্টাবলিশ করা খুব দরকার। পারহ্যাপস পুরাই দেওয়া, কোন হসপিটালের আই জাস্ট স রিপোর্ট আর কি ফিউ ডেজ ব্যাক, একজন হসপিটালের ডাইরেক্টর হি ওয়াজ সেইং, খুব সুন্দরভাবে উনি বললেন, আর্মি অফিসার, উনি বলছেন যে ওনারা করেন কি, এই ওয়েস্ট গুলো ওনারা বার্ন করে ফেলেন। কুয়েত মন্ত্রী মনে হয়, ইফ আই এম নট মিস্টেকেন। সো আই লাইক হিজ আইডিয়া, ওনারা সঙ্গে সঙ্গে ডে বেসিসে দে বার্ন ইট আউট। তো এই যে এই ধরনের প্রোঅ্যাক্টিভ বাই দ্য ইনস্টিটিউশন ইটসেলফ নেওয়া উচিত, আমাদের নিজের থেকেও নেওয়া উচিত। আমি যখন ফিরবো বাসায়, আমার পিপি বলেন এগুলো আই শুড ডিসপোজ ইট সেপারেটলি, নর্মাল গার্বেজ জমা ফালানো উচিত না, হ্যাঁ, যাতে ওইভাবে এন্ড আপ না করে। এই আমাদের পার্সোনাল লেভেলে দিলে তাহলে জিনিসগুলো কন্ট্রোল হয়। স্যার এগুলার যে
আমাদের যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার সাথে এইটার কোভিড-19 এর ছড়িয়ে পড়ার কোনো সম্পর্ক আছে কি স্যার? আহ, আপনি আমাকে একটা সিরিয়াস বলে করাইলেন। আমি জানি না আপনার টঙ্গীর একটা ঘটনা, কিছুদিন আগে পুলিশ দে কট সামওয়ান ইন টঙ্গী, হোয়াট হি ওয়াজ ডুইং, এরকম এই হ্যাপহেজেডলি ফালানো মাস্ক কালেক্ট করে ওই লোকটা পানি দিয়ে ধুয়ে and he was reselling it again. So টঙ্গী পুলিশ দে কট হিম আর কি রিইউজ করার জন্য and they stopped it. তো এই যে প্র্যাকটিসটা, তো হ্যাঁ কোভিড রিলেটেড কারণ আমরা ইউজ করতেছি, কোভিড রিলেটেড কারণ আমরা ফালাচ্ছি, বাট ওই যে গোজ ব্যাক টু আমাদের পার্সোনাল ইউসেজ প্র্যাকটিসটা, আমাদের পার্সোনাল বিহেভিয়ারটা আমরা কিভাবে দেখি। তো আমাদের রেসপন্সিবিলিটিটা বাড়ানো উচিত। পুলিশকে কেন ধরতে হবে? পুলিশ কেন ধরবে কেন? এটা তো আমার নিজের থেকে আসবে না, প্রপারলি ডিসপোজ করবো। সো ইটস জাস্ট আমাদের প্র্যাকটিস বাড়ানো উচিত, আমাদের সেলফ অ্যাওয়ারনেস বাড়ানো উচিত, আমাদের মোর ইনভলভ হওয়া উচিত, মোর রেসপন্সিবিলিটি ইনভলভ হওয়া উচিত এই জিনিসের প্রতি। আমি একদিন আপনার ইয়েতে গেছিলাম, আই ওয়েন্ট টু আ সুপার স্টোর জিনিস কিনতে। সো দ্য পার্সন জেন্টলম্যান স্ট্যান্ডিং বিহাইন্ড মি কাশা শুরু করছে, স্টার্টেড কফিং। তো তাকে বলা হলো যে জাস্ট রিকোয়েস্ট করেন পলাইটলি কভার আপ হিজ ফেস কফ করার আগে। অনেক কিছু আছে, বাচ্চা টাচ্চা আছে এখানে। তার উত্তর ছিল ওষুধের আমার পকেটের রুমাল আছে। হাউ এই যে এই ধরনের লজিক মাইন্ডসেট, এই জিনিসগুলো আমাদের চেঞ্জ করা উচিত। রুমালটা পকেটে না, হাতে থাকা উচিত। এই যে অ্যাপ্রোচটা, আমরা কিভাবে বিহেভ করব, আমাদের অ্যাওয়ারনেস কতটুকু, আমরা কিভাবে কন্ট্রিবিউট করব, আমরা পার্সোনাল বিহেভিয়ারটা ইজ নট ফর আস, ওয়েস্ট ম্যানেজমেন্ট কনসেপ্টটা ইজ নট ফর আস, এটা আমরা সোসাইটি তৈরি করতেছি। আমাদের আমার একজনের ব্যবহারটা goes a long way, it's a domino effect হয়ে যায় পুরো সোসাইটি ডেভেলপমেন্টে। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের সাথে এখন একজন গেস্ট আছেন, আমাদের সাথে একজন গেস্ট জয়েন করবেন, জনাব জোবাইদুর কবির স্যার, পরিবেশবিদ এবং ফর্মার লেকচারার অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপনারা ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই। ওয়েলকাম অন বোর্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার কেমন কাটছে স্যার এই করোনার সময়টা? লেখালেখির মধ্যে দিয়ে কাটছে এবং প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। 3টা বুক চ্যাপ্টার লিখলাম এলসেভিয়ার এ পাবলিশের জন্য 2টো, আর একটা ইয়াতে স্প্রিঞ্জারের জন্য, আর 2টো আর্টিকেল সাবমিট করলাম, জার্নাল আর্টিকেল, ইম্প্যাক্ট ফ্যাক্টর সংবলিত জার্নাল। কংগ্রেটস। আচ্ছা স্যার থ্যাংক ইউ। স্যার আপনার থেকে একটা জিনিস জানতে চাচ্ছি স্যার, কোভিড-19 এর যে সোশিও ইকোনমিক যে ইফেক্ট স্যার, এটা কিভাবে পড়ছে বাংলাদেশ সহ বিশ্বের সারা বিশ্বে? সোশিও ইকোনমিক ইফেক্ট বা ইম্প্যাক্ট এটা খুব নর্মাল, আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গায় এটার ইম্প্যাক্ট পড়ছে, বোথ ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজে। সো গ্লোবাল স্কেলে সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট যে পড়েছে এবং সেটা নেগেটিভ ইম্প্যাক্ট, এটা অনস্বীকার্য। এবং এই ইম্প্যাক্ট গুলো তাহলে কি কি, যদি কিছু আমরা এক্সাম্পল দেই, একটা হলো ইনকামের উপর ইম্প্যাক্ট পড়েছে। ডেভেলপড কান্ট্রি, ফর এক্সাম্পল আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি, যেখানে আমি পিএইচডি করেছি, মাস্টার্স করেছি, পোস্টডক করেছি বা পড়িয়েছি, সেখানে বা পড়াচ্ছি, সেখানে আপনার 2.5 লক্ষ এমপ্লয়ি তাদের জব হারিয়েছে। তো আউট অফ
আহ, মানে তাদের 2.5 কোটির একটু বেশি লোক, তো সেখান থেকে 2.5 লক্ষ লোক জবলেস হওয়া, ইটস এ বিগ ম্যাটার। তো এই আমি একটা এক্সাম্পল দিলাম ডেভেলপড কান্ট্রি। আর আমাদের ডেভেলপিং কান্ট্রির আমরা জানি যে একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ টোটাল পপুলেশন থাকে এই আইদার পুয়ার অর মানে দরিদ্র সীমার নিচে। তো এই লোক দিন আনে দিন খায়, দ্যাট ইজ তাদের কাজ যদি না থাকে তাহলে তাদের কোনো ইনকাম থাকে না, ইনকাম না থাকলে তাদের বলতে গেলে খাবার থাকে না। তো সেক্ষেত্রে এই ডেভেলপিং কান্ট্রিগুলোর এই লোকগুলো তাদের ইনকামের ক্ষেত্রে তাদের সঞ্চয় তারা অনেক সময় তারা খেয়ে ফেলেছে যদি কিছু থাকে, প্লাস ডে টু ডে যে ইনকাম সেটাও তারা এই করোনার সময় লকডাউনের সময় করতে পারছিল না বা পারছে না। তো এই গেল ইনকামের দিক থেকে। তবে হ্যাঁ, যদি এখন যেমন বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা বলি যে এখন লকডাউন শিথিল হচ্ছে, মানে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে এবং আশা করা যায় যে এই ধরনের যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তারা তাদের এখন তারা ইনকাম সোর্স পাবে এবং ইনকাম করতে পারবে। এইটা গেল সোশিও ইকোনমিকের একটা ইম্পর্ট্যান্ট আসপেক্ট। আর একটা সোশিও ইকোনমিক আসপেক্ট হলো যে মেন্টাল হেলথ বা শারীরিক স্বাস্থ্য, এটাও এই সোশ্যাল ইম্প্যাক্টের মধ্যেই পড়ে। মেন্টাল হেলথ আমরা দ্যাট ইজ করোনা শুধু আমাদেরকে ফিজিক্যালি এফেক্ট করতেছে না, আমাদেরকে মানসিক ভাবেও একটা কি বলে কনসার্ন এর মধ্যে রাখতেছে আর কি। আমরা দেখা গেছে যে সেদিন কালকে বা পরশু আমি পত্রিকা পড়তেছিলাম, দেখা গেছে যে 67 বা 64% পিপল আর মানে আমরা কনসার্ন অ্যাবাউট মানে করোনা ভাইরাস, যে এটা আমাদের কখন কি হয়ে যায় কি না হয় নিজের দিক থেকে বা ছেলে মেয়ে বা ফ্যামিলির দিক থেকে এই বিষয়গুলো। আর একটা হলো আপনার মেন্টাল হেলথের পাশাপাশি এবং মেন্টাল হেলথটা এর সাথে আরেকটা হলো চাইল্ড হেলথ। চাইল্ড তাদের যেমন ওই রিয়েলাইজেশনটা নাই আমাদের যে রিয়েলাইজেশন যে কি হবে না হবে, কিন্তু তাদের উপর এবার আলাদা একটা ইম্প্যাক্ট আসতেছে, সেটা হলো যে তারা এই যে দীর্ঘ সময় ঘরে বসে আছে, বাচ্চারা ঘরের বাইরে বেরোতে পারছে না। এটা নিয়ে আমি একটু ফেসবুকে একবার একটা স্ট্যাটাসে দিয়েছিলাম যে তাদের কথা আমরা ভাবতেছি কিনা বা তাদের জন্য কি করণীয় বা আমরা কিভাবে তাদেরকে ইয়ে রাখতে পারি, একটু উজ্জীবিত রাখতে পারি। এটা তাদের উপর প্রভাব পড়ছে এবং ডেফিনেটলি সামগ্রিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর একটা প্রভাব পড়েছে এবং সব দেশেই পড়েছে, আমাদের দেশেও পড়েছে। তো আমাদের দেশে একটু বেশি পড়েছে, উন্নত দেশগুলো তারা অনেক অনলাইন সিস্টেমে অনেকটা চালিয়ে গেছে অনেক সাকসেসফুলি, কিন্তু আমাদের দেশে সেটা হয়নি। কিছু হয়েছে এবং অনেকটাই আবার অনেকটা হয়নি বললেই চলে। তো এই শিক্ষা ব্যবস্থা আমাদের একটা প্রভাব ফেলেছে। আর একটা ব্যাপার আছে ওভারঅল আর্থসামাজিক, আর কি বলবো, এর সাথে আমরা এই তো বাচ্চাদের স্বাস্থ্য বললাম আর লেখাপড়া বললাম আর শারীরিক স্বাস্থ্য বললাম বা সামাজিক স্বাস্থ্য বলতে পারি আমরা। সামাজিক স্বাস্থ্য ব্যবস্থাও তো আমাদের একটা বিষয়, যেমন একে অন্যের সাথে দেখা করা বা এই যে কোনো কারো অসুখ বিসুখ হইলে বা বিপদ আপদে এগিয়ে যাওয়া, এটা থেকেও আমরা পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন। এটাও আমাদের একটা আমাদের ইম্প্যাক্ট আর কি। তবে এখন আমাদের অপেক্ষা করতে হবে এই কোভিড-19 বা এই সমস্যা মানে যতক্ষণ এর তীব্রতা বা কমে যাবে বা আক্রান্তের হার যত কমে আসবে বা একদম শেষ হয়ে যাবে, তারপরে তো আমরা পরিস্থিতি অনুযায়ী আমরা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে আবার ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার। কোভিড-19 এর এই সামাজিক মানে সোশিও ইকোনমিক যে ইফেক্ট সেটা আমাদের সাথে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, এবং ধন্যবাদ স্যার আমাদের সাথে জয়েন করে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে এবং দুজন যেখানে প্রাজ্ঞ গবেষক এবং একাডেমিক আছেন তাদেরকেও। না, আপনার কথাগুলো খুব ভালো লাগলো, আর বেশি সময় শুনতে পারলে ভালো হতো আর কি। না, আমরা আলাপ করতে পারবো, আমরা যেহেতু
আমরা ইয়াতে আছি, নাম আমরা একে অন্যের জানি, আমরা ফেসবুকে রিলেট হয়ে আমরা নিতে পারবো, অসুবিধা নেই। স্ক্রিনে যে প্রশ্নটা দেখা যাচ্ছে এটা কি আমাকে করা হয়েছে হাসান? I'm confused. Go ahead, please. ওকে, এখানে যে পরিবেশের পরিবর্তনে ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সঙ্গে যে রোগগুলো দেখা দেয় এটা কিন্তু আমরা বারবার বলে আসি। হ্যাঁ হাসান, কিছু বলবা? স্যার আমরা এখন একটা কোশ্চেন নিতে যাচ্ছি স্যার আপনার কাছে। না, আমি যেটা বলছিলাম যে ক্লাইমেট চেঞ্জের ফলে কিন্তু দেখা যায়। ভিক্টর ডিজিজের কথা আমরা বলি আর কি, এবং এর তো প্রমাণ পেয়ে গেলাম আমরা আর কি। মানে একটা করে ডিজিজ যাবে আর একটা নতুন ধরনের আসবে। এই যে কোভিড যেটা বলা হচ্ছে এটা ভাইরাল ডিজিজ, আমরা জানি ডেড, এর হোস্ট একমাত্র মানুষ আর কি। মানুষকে পেলেই সে লাইভ হয়ে যায়, তা মানুষ পুরো অর্গানে না, আমার হাতে পায়ে গায়ে লেগে থাকলে অসুবিধা নেই। এইরকম এটা চলে গেলে হয়তো আরেক ফর্মে আসছে। এই কোভিডই কিন্তু নানা রূপ ধারণ করছে সারা বিশ্বে। দেখেন এখানে আমরা বলি পরিবেশের যে প্রভাব, পরিবেশের কারণে কিন্তু অনেক ডিজিজ কখনো রিমুভ হয়, কখনো অ্যাড হয়। কিন্তু এই কোভিড এমন একটা ডিজিজ, সব পরিবেশে সে খাপ খেয়ে চলছে। কারণ আমরা এখানে যদি বলি যে টেম্পারেট রিজিয়নে যেরকম, কোল্ড রিজিয়নে যেরকম তার মহামারী, আমরা সেমি টেম্পারেট আছি, আমাদের ট্রপিক্যাল রিজিয়নে একইভাবে সে চলছে। কিন্তু তার মানে এটা এর কন্ট্রোল কিন্তু কারো হাতে নেই। অনেক ডাক্তার, অনেক ফিজিশিয়ান, অনেক সায়েন্টিস্ট ঔষধের কথা বলছে, অনেক মেকানিজমের কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কোনটি আসলে এর জন্য প্রযোজ্য সেটা কিন্তু এখন পর্যন্ত দেখেন 6 মাস পেরিয়ে গেল, এখনো কিন্তু কোনো সঠিক রেমেডি তৈরি হয়নি। আমরা নানাভাবে চিন্তা ভাবনা করছি কিন্তু কেউ কিছু করতে পারছে না, বহুরূপে এটা আর কি। তা আমি মনে করি যে পরিবেশের পরিবর্তনের সাথে সাথে রোগ বালাই আসবেই। এরপরে দেখা যাচ্ছে যে পঙ্গপালের কথা বলা হচ্ছে, অনেক সময় ইন্ডিয়াতে আছে, আফগানিস্তানে আছে, আমাদের দেশে হয়তো এক সময় আসবে, সেটাও হয়তো আমরা কন্ট্রোল করব হয়তো, কিন্তু তার আগে হয়তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তার জন্য আমি মনে করি যে আমাদের যে প্রিপারেশন সেটা থাকা উচিত। এই যে আমরা যেটা বললাম যে অনলাইনে ক্লাস আমরা নিতে পারছি না, উন্নত দেশগুলো তারা কিন্তু নিচ্ছে, তারা কিন্তু আগে থেকে ছিল, এক্সপিরিয়েন্স ছিল তাদের, কিন্তু আমরা কিন্তু বিপদে পড়ে শুরু করেছি, সেজন্য আমাদের কিন্তু দেরি হচ্ছে। যে আর এখন যদি আমি বলি যে আমরা যারা শিক্ষক আছি তারা হয়তো অ্যাভেলেবল, চেষ্টা করছি, ছাত্র রিমোটে আছে, তার কিন্তু ইন্টারনেট কানেকশন নাই। সে যদি ইন্টারনেট কানেকশন নিতে চায় তাহলে একটা ক্লাস করার জন্য, শুধু একটি সিঙ্গেল ক্লাস করার জন্য 40 মিনিটের, তাই কিন্তু 100 থেকে 150 টাকা ইন্টারনেট ফি দিতে হয় আর কি। তা আমরা সরকারি বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে সেখানে কিন্তু আসলে খুব গরিব ছেলেপেলের সংখ্যাই বেশি। একজন ছেলে যে টিউশনি করে নিজের পড়াশোনা চালাতো, সে কেমন করে একটা ক্লাসের জন্য, একটা লেকচারের জন্য 150 টাকা খরচ করবে? সবকিছু মিলিয়ে আমরা চিন্তা করছি এবং সরকারকে সাজেস্ট করছি তাদের ইন্টারনেটটা ফ্রি করে দেওয়া যায় কিনা। এটি আর ছিল আমি মনে করি যে। আর যেটা বললো পরিবেশের চেঞ্জের ফলে যে নতুন ডিজিজ গুলো আসবে, সেই মেকানিজম গুলো আগে থেকে আমাদের রপ্ত করতে হবে, সেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে, কখন কোন বিপদ আসবে আমরা জানি না আর কি। তার জন্য একটা প্রিভেন্টিভ মেজার আমরা যেন নিয়ে রাখতে পারি আর কি, সেটাই আমি বলবো সবাইকে আর কি। ধন্যবাদ। আমি কিছু অ্যাড করতে পারি ডক্টর ইসলামের কমেন্টের সাথে? জি 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 প্লিজ। সেটা হচ্ছে আমার একটা ভিউ পয়েন্ট হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ একটা ওভার ইউজ স্টেটমেন্ট হয়ে যাচ্ছে আজকাল। ইটস মোর আ জিওপলিটিক্যাল স্যার। ক্লাইমেট চেঞ্জ। ধন্যবাদ স্যার। হ্যাঁ, তো ক্লাইমেট চেঞ্জ জি স্যার অবশ্যই একটু আমাদের দেখা দরকার। ক্লাইমেট চেঞ্জের যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা তৈরি করি নাই, এটা ফার্স্ট এটা বোঝা দরকার। আমাদের এক্সিস্টেন্সের সাথে ক্লাইমেট চেঞ্জের কোনো সম্পর্ক নেই। ওকে, ক্লাইমেট চেঞ্জ হ্যাজ বিন গোয়িং অন এভরি 150 ইয়ার্স টু 200 ইয়ার্সের মধ্যে। পৃথিবী একটা সাইক্লিক অর্ডারে চলে, ওয়াশিং মেশিনের মতন। সে তার নিজেকে ধোয়ার ব্যবস্থা করে, হ্যাঁ, টেম্পারেচার ড্রপ করে আবার রাইস, যখন দেখে সিচুয়েশন ইজ গেটিং ব্যাড, এর সঙ্গে কিন্তু অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস গুলো অনেক সময় যোগ হয় আর কি, যোগ হয়ে আর গতিটা বেড়ে যায়। না, যেটা আপনি যে অ্যাক্টিভিটিস কথা বলছেন সেটা হচ্ছে আসলে দোজ আর এনহ্যান্সিং অ্যাক্টিভিটিস, দোজ আর নট ক্রিয়েটিং অ্যাক্টিভিটিস।
ওগুলো তৈরি করছে না, কিন্তু ওগুলো আপনার সিচুয়েশনটাকে ডিটোরিট করছে। যেই জিনিসটা 50 বছর হইতো সেটা 10 বছর হচ্ছে, যেটা 10 বছর সেটা 5 বছরে হচ্ছে। দ্যাট ইজ হোয়াট দ্য অ্যান্থ্রোপোজেনিক থিংস আর ডুইং। সো কোভিডের সাথে ক্লাইমেট চেঞ্জের যে রিলেশনশিপটা ডাইরেক্টলি নাই, যে রিলেশনশিপটা ইনডাইরেক্টলি সেকেন্ডারি গ্রেডে, সেটা হচ্ছে আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে কোভিডের কারণে। আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হওয়াতে ডক্টর ইসলাম যেটা বললেন যে আমরা যে ইম্প্যাক্ট ক্রিয়েট করছি ওটা চেঞ্জ হয়ে গেছে। ওই ইম্প্যাক্ট চেঞ্জ কমার কারণে ক্লাইমেট এনভায়রনমেন্ট ডেভেলপ করে গেছে, উঠে গেছে, যে কারণে আমরা এখন ডলফিন দেখি, এইগুলো দেখি। তো এই যে মানে আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে, এনভায়রনমেন্ট হ্যাজ ইমপ্রুভ। কারণ আমাদের অ্যাটিটিউড কেন চেঞ্জ হয়েছে? উই হ্যাভ আ বিগার ফোর্স যে আমাদেরকে বসায় রাখছে। বসায় রাখার কারণে আমরা নেগেটিভ কন্ট্রিবিউশনে কম দিচ্ছি। যেই দিন এটা চলে যাবে, কমে যাবে, আমরা অ্যাক্টিভ হয়ে উঠবো, তখন আমাদের নেগেটিভ কন্ট্রিবিউশন বেড়ে যাবে, তখন আবার উইল গো ব্যাক। সো কোভিড অ্যান্ড ক্লাইমেট ইটস নট রিলেটেড। কোভিড ইটস চেঞ্জিং আওয়ার বিহেভিয়ার, আমরা গিয়ে ওইটাকে চেঞ্জ করতেছি আর কি। সো দ্যাটস মোর দ্য রিলেশনশিপ উইথ দ্য এনভায়রনমেন্ট আসলে। Sorry, Dr. Islam. I just want to share. থ্যাংক ইউ স্যার। স্যার একই সাথে যদি আমরা আরেকটা প্রশ্ন বলি স্যার, স্যার একটা ব্যাপার হচ্ছে অতীতের বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে বা বিভিন্ন মহামারীর কারণে দেখা গেছে অনেক মানুষও, অনেক প্রাণীর মৃতদেহ বা ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো বরফের নিচে জমে আছে, এবং ক্লাইমেট চেঞ্জের কারণে বা বৈশ্বিক যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে সেসব কারণে দেখা যাচ্ছে বরফ গলে যাওয়ার ফলে ওইসব ভাইরাস বা ব্যাকটেরিয়া গুলা প্রকৃতিতে আবার মুক্ত হচ্ছে, যেগুলোকে টাইম ট্রাভেল ভাইরাস বলা হয়। স্যার তাহলে কি স্যার সামনে আমরা করোনার মতো এরকম আরো অনেক নতুন নতুন রোগের দেখা পেতে যাচ্ছি, বা করোনার চেয়ে অনেক মারাত্মক কোনো রোগ আমাদের সামনে আসতে পারে? সিরাজুল ইসলাম স্যার যদি বলতেন। এটা স্বাভাবিক, কারণ তুমি যেটা বললে আসলে গ্লেসিয়ারের কারণে যে জীবাণুগুলো চাপা ছিল তারা যখন অবমুক্ত হবে, তার কাছাকাছি একটা দেশে যদি এফেক্ট করে, আমাদের যে মোবিলিটি, ইন্টার কানেক্টিভিটি, সেই কারণে কিন্তু এই যে করোনার মতোই কিন্তু ছড়িয়ে যাবে অল্প সময়ের মধ্যে। সেটা খুব স্বাভাবিক, এটা ছড়িয়ে যেতে পারে, আমি বিশ্বাস করি। কারণ এটা এক জায়গায় থাকবে না। কারণ এখন নির্দিষ্ট এলাকায় লকডাউন করে তারা যেটা বন্ধ রাখবে তা কিন্তু সম্ভব না। কারণ আমাদের মোবিলিটি এতটাই বেড়ে গেছে, গোটা পৃথিবী এখন হাতের মুঠোয় আর কি, আমরা কানেক্টেড। সেই জন্য আমি মনে করি একটা এলাকায় যদি এরকম সুপ্ত থাকা এরকম জীবাণু যদি কখনো আবার জেগে ওঠে, সেখানে এফেক্টেড করলে সাথে সাথে আমরা এফেক্টেড হব আর কি। কোভিড আসলে তো বাতাসের মধ্যে ছড়ায়, এটা কিন্তু বাতাসে বেশিক্ষণ থাকতে পারে। স্যার এখন আমরা আরেকটা কোশ্চেন নিচ্ছি। স্যার যেহেতু কোভিড-19 বাতাসের মাধ্যমে ছড়ায়, তাই কোভিড-19 বাতাসের মাধ্যমে ছড়ায়। স্যার এইটার যে ছড়ানোর সাথে স্যার এয়ার কোয়ালিটি বা এয়ার পলিউশনের কোনো সম্পর্ক আছে কিনা? না, আসলে কোভিড কিন্তু বাতাসে বেশিক্ষণ বাঁচতে পারে না, আমরা জানি। এটা সেই জন্য আমাদের সোশ্যাল ডিস্টেন্স ওখানে কিন্তু বলা হয়েছে 1 মিটার, তাই না? 1 মিটারের মধ্যে সে হয় মাটিতে পড়ে যাবে অথবা কোনো সাবস্ট্রাটের সাথে সে লেগে যাবে আর কি, সেখানে সে চেষ্টা করবে বাঁচার জন্য। কিন্তু বাতাসে ছড়ায় ঠিক না। জি স্যার, সম্পূর্ণরূপে বাতাসের মাধ্যমে ছড়ায় না। যেহেতু আমরা বলছি, এই যে আমরা বলছি মাস্ক পরিধান করবেন, এটা কিন্তু আসলে কি বলবো, প্রিকশন একটা, তাই না? যে আমরা মাস্ক পরলে ধুলাবালি আমাকে এফেক্ট করতে পারবে না। আমি যদি দুর্বল হয়ে যাই তাহলে কোভিড তো সহজেই আমাকে আক্রান্ত করবে। আমি সবল থাকবো, আমার ইমিউনিটি বাড়াবো। মাস্ক কিন্তু সেই জন্য, একেবারে যে মাস্ক খুলে রাখলেই কোভিড আসবে আর মাস্ক পরলে আসবে না তা কিন্তু না। মানে আমি যেন সুস্থ সবল থাকি, ছোটখাটো ভাইরাস যেন আমাকে আক্রান্ত না করতে পারে, কারণ আমি একবার এফেক্টেড হয়ে গেলে আরেকটা ডিজিজ আমাকে ইজিলি এফেক্ট করবে আর কি। সেই জন্য কিন্তু আমরা বলছি যে আসলে কোভিড যে এয়ার পলিউশনের কারণে কিন্তু না। এয়ার পলিউশনের কারণে আমরা এফেক্টেড হচ্ছি, আমাদের যে শ্বাসকষ্ট, আমাদের হেডেক, অনেক ধরনের রোগ ছড়ায় এয়ার পলিউশনের মাধ্যমে। সেটার সাথে আমি মনে করি যে কোভিড এর সম্পর্ক ওইরকম নাই। আর তাতে আমরা ঘরের জানলা দরজা কিছু খোলা রাখতে পারবো না।
তারপরে সবাইকে সাবধানে চলতে হবে। ধন্যবাদ। একটা জিনিস কি, এয়ার পলিউশনের একটা বড় ফ্যাক্টর হচ্ছে পার্টিকেল সাইজ। আমরা পলিউশনের কথা বলতেছি যে পার্টিকেল ম্যাটার যেটা আর কি হচ্ছে, those are basically below 5 micrometer, আর কোভিডটা is above 5। এখন কোভিডের মেইন, it's not an airborne disease। প্রথম let's first decide on that part। এটা airborne disease না, এটা আপনার airborne transmission হয় না, কারণ because it's greater than 5। ধন্যবাদ স্যার। জহের রাজা স্যার যদি একটু অ্যাড করতেন। Okay, sorry, I took over before asking। আচ্ছা, তো যেটা বলছিলাম, সো এটা যেহেতু এয়ারবর্ন ডিজিজ না, এবং মেইন পারপাস এটা হচ্ছে আপনার পার্টিকেল সাইজটার জন্য। এখন বিলো 5 এ যেটা হয়, ওইটা আপনার এয়ার মলিকিউলের সাথে লেগে দেন দে বিকাম আ সেকেন্ডারি ট্রাভেলার আর কি, মলিকিউল করে তখন এয়ার ট্রান্সমিশনে চলে, এয়ারবর্ন ডিজিজ হয়ে যায়। হিসেবে ব্যবহার করে আর কি কোন সময়। এক্স্যাক্টলি, এটা এয়ারটাকে তার প্লেন হয়ে যায় আর কি, মিডিয়া হয়ে যায়। কোভিডে যেটা যেহেতু পার্টিকেল সাইজটা বড়, সে ওইটা করতে পারে না। এবং আমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, যদিও পার্টিকেল সাইজ এয়ারের জন্য বড়, বাট স্টিল ফর আওয়ার রেসপিরেটরি সিস্টেম ইটস অ্যান আইডিয়াল মাইক্রন আর কি। তো যেটা আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সিং এর ডেফিনিশনটা কেন বলা হয়, সেটা হচ্ছে আমরা যে স্নিজিং করব বা আমরা যে ফ্লুইড আমাদের বডি থেকে ছাড়বো, সেটা কি ফোর্সে ছাড়ি। যেমন অনেক জায়গায় বলা হয় 6 ফিট, অনেক জায়গায় বলে 2 মিটার, এক জায়গায় বলে 1 মিটার। এটা হচ্ছে আপনার আমার এমিশন ফোর্সের উপর ডিপেন্ড করে, আমি কত জোরসে ছাড়তেছি, ওটা কত দূরে যাবে ওটাকে। এখন মাস্কের পারপাসটা নট, বাই দ্য ওয়ে, মাস্ক কিন্তু আমাকে কোভিড ইনফেকশন থেকে কন্ট্রোল খুব একটা করে না, কারণ মাস্কের মেইন ফাংশন হচ্ছে আমি অন্য কাউকে ইনফেক্ট করব না। ইফ আই এম ইনফেক্টেড, আমি কাউকে ইনফেক্ট না করি, আর আমি অন্য থেকে ইনফেক্টেড হব না, মাস্ক এটা সেকেন্ডারি লেভেলে যায় আসলে। কারণ আমি এখন বাইরে গেলাম, আমি স্নিজ করলাম, তো মাস্ক থেকে আমার স্নিজটা মাস্কে থেকে যাচ্ছে, আমি ওই ওয়াইড স্প্রেড ডিস্ট্রিবিউশনটা কন্ট্রোল করতেছি। তো সোশ্যাল ডিস্টেন্সিং ওই ডেফিনিশন থেকে আসে যে এটাকে কন্ট্রোল করা, কন্টেইনমেন্ট করা, ওইটা যে মাস্কটা ইয়ে করা হয়, গ্লাভসটা করা হয় হচ্ছে, গ্লাভস ইজ সামথিং যেটা আমার কন্টামিনেশন থেকে বাঁচায়। সো দিস আর টু ডিফারেন্ট থিংস। আর এয়ার পলিউশনের জন্য যেটা ওই যে পার্টিকেল সাইজের জন্য, এটা ঠিক এয়ার পলিউশন হইতে পারে, করে না, কারণ ইটস নট দ্যাট স্মল এনাফ। একটু অ্যাড করি, এয়ারে যে পার্টিকুলেট ম্যাটার থাকে তার সাইজ কিন্তু 2.5 মাইক্রোমিটার। এক্স্যাক্টলি, ইটস ফার লেস দ্যান কোভিড, এন্ড কোভিড ইজ মোর দ্যান 5 আপনার। তো এই জন্য এয়ার পলিউশন না আমাদের থেকে হয় না, ওই যে যারা বলে না আমাদের বিহেভিয়ার থেকেই কোভিডের স্প্রেডটা হয়, আমাদের বিহেভিয়ার থেকে এয়ার পলিউশন হয়। অনেক মিডিয়াম ব্যবহার করে সে আর কি, ট্রান্সফার হয়, আমরাও বাহক হিসেবে কাজ করি। এই জন্য অসংখ্য রাখা হয়, কারণ আমি একজনকে ধরলাম, আই বিকাম দ্য মিডিয়া অফ ট্রান্সফারিং। তো আমি যদি 3 ফিট দূরে দেখাই এন্ড হি স্নিজেস, তো অতটুকু পর্যন্ত এটা পৌঁছতে পারে না, তো তার আগেই মাটিতে পড়ে যায়। এই জন্য আমাদের সোশ্যাল ডিস্টেন্সটা খুব জরুরি। অফ অল প্রোটেকশন সোশ্যাল ডিস্টেন্সটাই মেইন, খুব জরুরি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের পুরো ব্যাপারটা খুব ক্লিয়ারলি বোঝানোর জন্য। স্যার, আমরা যদি এখন সিরাজুল ইসলাম স্যারের কাছে যাই, স্যার আমরা সামগ্রিকভাবে জীব বৈচিত্র্য নিয়ে একবার আলোচনা করছি। স্যার, যদি আমরা নির্দিষ্টভাবে সুন্দরবনের জীব বৈচিত্র্য সম্পর্কে জানতে চাই যে কোভিড-19 দ্বারা সুন্দরবনের জীব বৈচিত্র্য কিভাবে প্রভাবিত হচ্ছে, স্যার এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। সুন্দরবন তো একটা বড় বায়োডাইভার্সিটি, ইউনিক ফরেস্ট বাংলাদেশের জন্য, তাই না? সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরা সুন্দরবন নিয়ে অনেক কাজ করেছি। সেখানে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, আর নয়েজ পলিউশনও শুরু হয়ে গেছে, সয়েল পলিউশন। তাই মনে করি যে কোভিডের এই পিরিয়ডে সুন্দরবনের যে অ্যাক্টিভিটি ছিল, অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি, সেটা বন্ধ হয়ে আছে, এবং সুন্দরবনের যে ক্যানেলগুলোর মাঝখানে যে জাহাজের চলাচল ছিল সেটাও বন্ধ আছে। সেই জন্য আমি মনে করি সুন্দরবনের অবস্থা কিন্তু এখন ভালো। এটি ভালো। আসলে কোভিডের ওই রকম ডাইরেক্ট ইম্প্যাক্ট আমি বলবো না, ইনডাইরেক্ট ইম্প্যাক্ট। কোভিডের কারণে আমরা ঘর থেকে বের হতে পারছি না, সেই জন্য সুন্দরবনের কাছাকাছি যেতেও পারছি না। আর আরেকটি যেটি হচ্ছে, আসলে সুন্দরবনের পেরিফেরিতে যে লোকগুলো বসবাস করে,
অনেক লোক কিছুক্ষণ আগে স্যাররা বললেন জবলেস, ছোটখাটো কাজ করতো, তাদের কাজ নেই। তারা কিন্তু এখন কিন্তু ওই যে বন্য পশু পাখি শিকার শুরু করে দিয়েছে। আবার সুন্দরবনের যে রিসোর্স সেখানে এক্সট্রাকশন শুরু করে দিয়েছে। সেখানে ফরেস্ট্রি আছে, ফিশারিজ আছে, ফিশারিজের মধ্যে অনেক কিছু আছে, মাছ কাঁকড়া থেকে শুরু করে কচ্ছপ, অনেক কিছু আছে তার মানুষের ব্যবহারযোগ্য আর কি। তারপরে যে মধু সংগ্রহ করা, এগুলি কিন্তু শুরু হয়ে গেছে। সেজন্য আমি মনে করি যে কোভিড এর কারণে একদিকে সুন্দরবন যেরকম হেলদি, সুন্দরবনের ওয়াটার যেরকম ট্রান্সপারেন্ট, এখন সেখানে সার্ক সংশ্লেষণ থেকে শুরু করে অ্যাকোয়াটিক অর্গানিজম যারা আছে, বিশেষ করে মাছের মানে ফিডিং, ব্রিডিং, নার্সিং সুন্দরভাবে হচ্ছে। পাশাপাশি কিন্তু সুন্দরবনের উপর হামলাও আসছে, মানে অ্যানথ্রোপোজেনিক ডিস্টারবেন্স, যেটা আমি মনে করি সেটাকে কন্ট্রোল করতে হবে। তবে এটাই ঠিক যে আমরা যতটাই বলি না কেন, সুন্দরবন কিন্তু অনেক বড় আনম্যানেজেবল একটা ইভেন্ট আমাদের দেশের জন্য আর কি। এত বড়, আমি তো অনেকবারই সুন্দরবন ট্রাভেল করেছি, এখানে ম্যানেজ করা খুব কঠিন আর কি। এটা ন্যাচারালি ম্যানেজ হবে, এবং এই যে ঝড়ের সময় যে গাছপালাগুলো এখানে ভেঙে পড়েছে, সেগুলো কিন্তু আবার একসময় মাটির সঙ্গে মিশে যাবে, নিউট্রিয়েন্টে পরিণত হবে, অন্য গাছ গজাবে। এটা কিন্তু একটা রিসাইক্লিং, তাই না? সেই জন্য আমি মনে করি সুন্দরবন কোভিড এর কারণে সুন্দরবন যে এফেক্ট হবে এরকম না। তবে কোভিড এর কারণে আমরা যারা জবলেস হয়ে গেছি, পেরিফেরিতে যারা আছে, যারা খাবার পাচ্ছে না, কাজ পাচ্ছে না, তারা কিন্তু সুন্দরবনের যে রিসোর্স আছে সেটা ঝুঁকবে এবং সে ইনলিগাল সেগুলোকে সংগ্রহ করার চেষ্টা করবে। সেই দিকে আমাদের নজর দেওয়া দরকার। স্যার, সুন্দরবনে পজিটিভ প্রভাব পড়াবে, মানে পড়ার একটা সম্ভাবনা আছে, কারণ যেহেতু আমরা সুন্দরবনে যেহেতু সুন্দরবন একটা টুরিস্ট স্পট এবং টুরিস্ট যাচ্ছে না কোভিড-19 কারণে, তো সেই হিসাবে সুন্দরবনের যে বৈচিত্র্য আগের চেয়ে ভালো হওয়ার কথা স্যার। এখানে একটা প্রশ্ন আছে, ৭৭,০০০ লাইভস মে হ্যাভ বিন সেভড। এটা ঠিক আছে, এটা কোভিড এর কারণে যে এয়ার পলিউশন হতো, সেই এয়ার না কোভিড এর না, এমনি যে কোভিড ছাড়াই যদি এয়ার পলিউশন যেটা হতো আর কি, তার কারণে যতগুলো লোক মারা যেত, এই কোভিড আসার ফলে যে এয়ার পলিউশন হচ্ছে না, সেখানে প্রায় ৭৭,০০০ লোকের জীবন রক্ষা পাচ্ছে আর কি। তার মানে কি শুধু কোভিড কি আমাদের জীবন নাশের জন্য দায়ী? এয়ার পলিউশনও কিন্তু অনেকাংশে দায়ী, তাই না? যেটি কিন্তু এখন বন্ধ আছে। এয়ার পলিউশনের জন্য যে দায়ী আমি বললাম, অল কাইন্ডস অফ ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, যেখান থেকে মেইনলি কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এর সঙ্গে আরো অনেক ধরনের হেভি মেটাল এয়ারে আসে, তারপরে হলো এগুলো আবার ওয়াটারে আসে। সেই জন্য মনে করি যে শুধু কোভিড এর কারণেই নাই, কোভিড এর কারণে যে এয়ার পলিউশন বন্ধ হয়ে আছে, তাতে আমরা বুঝছি যে এখানে আমাদের লাইফ সেভ হচ্ছে। তাহলে আমাদের সবসময় আমাদের প্রিপারেশন আমাদের থাকা দরকার। আমরা পলিউট করব না, পলিউটিং সোর্স যেখানে আছে সেগুলোকে আমরা বন্ধ করার চেষ্টা করব। এই কাজগুলো চলছিল। তারপরেও স্যার কিছুক্ষণ আগে বললো যে আমরা কিছু সংখ্যক লোক হয়তো অ্যাওয়ার, আর বেশিরভাগ লোকই আমরা অ্যাওয়ার না। শুধু আমরা হয়তো অনেক সময় আমাদের ভাষায় বললে বুঝি, আমরা নিজেরটাই বুঝি আর কি। দেশ কোথায় যাবে, আমাদের নেশন কোথায় যাবে, আমাদের এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম, ইকোলজি কোথায় যাবে, এটা নিয়ে অনেকেরই কিন্তু হেডেক নাই। আমরা হয়তো গুটি কয়েক লোক এটা নিয়ে চিন্তা করি, এটাই আর কি। আমি একটু অ্যাড করতে পারি? জি স্যার, অবশ্যই স্যার। আমাদের সেই 77,000 লাইফের যে একটা এস্টিমেশন ফোর্বস বলেছে, it's a good thing, there's something to learn from here আসলে। বড় জিনিস, it's not the COVID effect শিক্ষাটা, it's the fact যে আমাদের লাইফস্টাইলটা শিখার ব্যাপার আছে, যে আমরা খুব ডেসপারেট সিচুয়েশন চলে গেছিলাম লাইফস্টাইল নিয়ে। আমরা এমন একটা পজিশনে চলে গেছিলাম প্রি কোভিডে, যে অ্যাজ ইফ এটা না করলে হবে না। হ্যাঁ, আমি এখন একটা কোক না খেলে আমি বাঁচবো না, আমি 5টা কোক না খাই আমি বাঁচবো না, আমি ডেইলি সিগারেট না খেলে আমি বাঁচবো না। কোভিড হ্যাজ প্রুভেন আস why are we so desperate? আমাদের ডেসপারেশনটা 77,000 লাইফের ব্যালেন্সে চলে গেছে, and that's very sad. আমার সোসাইটি হিসাবে আমরা এত ডেসপারেট হয়ে গেছি, এত ভালনারেবল করে দিচ্ছি নিজেদেরকে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে, যে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 77,000 লাইফস। মানে তাহলে দেখেন, উইদিন 2 months of COVID impact, social structure change, behavior change impact, we are saving this much life. Number one. Number two,
তাহলে আমি যদি যখন এটাকে এনভায়রনমেন্টে নিয়ে আসি, তার মানে কি আমি যদি যখন আমার নিজেকে রেগুলেট করি, হ্যাঁ, আমার নিজের বিহেভিয়ারটাকে একটু প্রপার ভাবে কন্ট্রোল করি, যে এটা আপনার ওই যে কিয়োটো প্রোটোকল, তারপর প্যারিস অ্যাকর্ডে বলে, বারবার বলে না, দে ওয়ান্ট টু গেট ইট ডাউন বিলো 2 ডিগ্রি হিট রেঞ্জ। এটা রিচ করার কিন্তু কোনো ব্যাপার না আসলে। হ্যাঁ, আমাদের জাস্ট লাইফ স্ট্রাকচারটাকে চেঞ্জ করি, ইট ক্যান বি ডান। আমরা লাইফ স্ট্রাকচার চেঞ্জ করি, সবকিছুই নর্মাল থাকে। হ্যাঁ, সো পারহ্যাপস দ্য বেস্ট থিং, মানে আমি কি বলবো, কোভিড হ্যাঁ আমাদের অনেক ক্ষতি করছে, ডেফিনেটলি ইকোনমিক চেঞ্জ করে ফেলছে, আমাদের হেলথ ইয়েতে করছে, বাট অনেক কিছু আমাদেরকে দেখাই দিচ্ছে রিয়েলিটিতে। যেমন আমাদের হেলথ সিস্টেমে একটা ইস্যু আছে, আমাদের লাইফ অ্যাপ্রোচের প্রতি আমাদের ইস্যু আছে, আমাদের পার্সোনাল লেভেলে আমরা যেভাবে লাইফটাকে নিই সেটা দ্যাটস অলসো রং। হ্যাঁ, আমরা যদি এটাকে কন্ট্রোল করে চলি, উই ক্যান ডু এভরিথিং, উই ক্যান এনজয় দ্য হোল থিং, জাস্ট উই নিড টু কন্ট্রোল আওয়ারসেলফ। পারহ্যাপস এই জিনিসটা আমি বলবো যে সবচেয়ে বড় জিনিস, আমি অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে বলবো, আমি শিখছি যে আই ক্যান কন্ট্রোল। কেন পারবো না? কেন? ওয়াই ডু আই হ্যাভ টু ডু? এডিকশন কেন হবে লাইফে? দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ এডিকশন। মানে মেন্টাল স্ট্রেংথটা বাড়ানোটা শিখছি। আই হোপ আই হ্যাভ আনসার্ড দ্য কোশ্চেন আই থিংক। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এখন আমরা অডিয়েন্স থেকে একটা কোশ্চেন নিচ্ছি। স্যার, একটা নিশাক হোসেন কোশ্চেন করছেন, যদিও সৃষ্ট মহামারীর নেতিবাচক প্রভাব আমাদের অনেক বেশি, তারপরও আমরা দেখতে পাচ্ছি লকডাউনের কারণে সারা বিশ্বের বায়ু দূষণ, পরিবেশ দূষণ কমে এসেছে এবং সবুজ প্রকৃতি গড়ে উঠছে। স্যার, এই ইতিবাচক প্রভাব ধরে রাখার জন্য উনি পরামর্শ চাইছেন। স্যার, যদি বলতেন। সিরাজুল ইসলাম। খুব সুন্দর একটা প্রশ্ন। আর কি আমারও মনে এই প্রশ্নটাই ছিল যে এখন যে পরিবেশ, স্যার কিছুক্ষণ আগে যেটা বললেন, আসলে প্রকৃতির কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। এই কোভিড কিন্তু আমাদের অনেক কিছু শিখাতে আমাদের বাধ্য করেছে যে তোমরা ডেসপায়ার্ড হয়ে গেছো, আর কি তোমরা যা খুশি তাই করছো, তা করা যাবে না। কোভিড কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমি মনে করি যে কোভিড এর অনেক ভালো দিক আছে। আমাদের বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ সবই কিন্তু কমে এসেছে, প্রকৃতি গড়ে উঠেছে। আসলে প্রশ্ন সুন্দর যে আমরা কিভাবে এটাকে ধরে রাখবো। আমি মনে করি যে এই যে আগে যে বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ হতো, বিশেষ করে আমি কিছুক্ষণ আগে বললাম, অল কাইন্ডস অফ ট্রান্সপোর্টেশন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস এর কারণে কিন্তু এসব হতো। আমরা যদি নিজেরাই নিজেদের প্রয়োজনে এইসব অ্যাক্টিভিটিস গুলোকে নিয়ন্ত্রণে রাখি, কন্ট্রোলে রাখি, তাহলে কিন্তু আমাদের প্রকৃতি সুন্দর থাকবে। বিশেষ করে বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের জলবায়ু এতটাই উর্বর, আমরা যদি একটুখানি ডিস্টার্ব না করি, সেখানে কিন্তু সবুজ প্রকৃতি অল্প দিনের মধ্যে গড়ে ওঠে আর কি। সেই জন্য আমি সবাইকে বলবো, সবাইকে রিকোয়েস্ট করব, আমরা যে যেখানেই আসি না কেন, বিশেষ করে ইকোলজির কথা যদি বলি, আমার বারান্দায় একটা ফুলের টব আছে, সেটা কিন্তু একটা ইকোসিস্টেম আর কি। সেটারও যদি যত্ন করি, আমার প্রিমিসে যে গাছপালা আছে নার্সিং করি আমি, সেখানে যদি ময়লা আবর্জনা না ফেলি, এই আস্তে 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 ছোট ছোট কাজগুলো কিন্তু ন্যাশন ওয়াইড পৌঁছে দেবে এবং সেখান থেকে কিন্তু আমরা আমাদের এই অবস্থাকে ধরে রাখতে পারবো। আমাদের দেশে অনেক ফরেস্ট আছে, আমরা অনেকে হয়তো বলি ফরেস্ট নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যায় না, আমরা কিছু কিছু নষ্ট করেছি। তারপরে আমাদের ওভার পপুলেট এই দেশে এত সুন্দর ফরেস্ট আছে, সেগুলোকে ধরে রাখার জন্য এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এটাকে আমাদের সামনে নিয়ে এইভাবে প্র্যাকটিস করতে হবে যে আমরা কখনো এটাকে ডিগ্রেড হতে দেবো না, ডিগ্রেডেশন করবো না। আমরা যদি কখনো ইন্ডাস্ট্রিজ করি, সেখানে যদি ইটিপি থাকে, সেটার জন্য প্রপার রুলস রেগুলেশন মেনে করা হয়, তাহলে কিন্তু আমাদের পরিবেশ বাঁচবে। আর পরিবেশ যদি বাঁচে, তাহলে কিন্তু আমরাও বাঁচবো। এটাই। ধন্যবাদ। জয়ের স্যার যদি কিছু অ্যাড করতেন। না, ডক্টর ইসলামের উপর আমার কিছু অ্যাড করার নেই। ভেরি নাইসলি সেইড। জাস্ট এটুকু বলবো যে আমাদের আসলে ওই যে সেলফ কন্ট্রোলটা বাড়ানো দরকার। We need to be more proactive. We need to be more contributing to the environment. Actually, we need to be more contributing to our neighbor. Neighbor প্রতি contributing হলেই environment চলে আসে by default. মানে একটা ড্রিঙ্ক যদি খাই, অ্যাটলিস্ট কষ্ট করে নেক্সট ডাস্টবিন পর্যন্ত ক্যারি করা। জাস্ট স্টার্ট উইথ দ্যাট। একটা কোক খেয়ে নেক্সট ডাস্টবিন পর্যন্ত ক্যারি করে ফেলানো। আচ্ছা, এখানে শারমিন জাহান সাইমা একটা প্রশ্ন করেছেন ইকোনমিক থ্রেটস নিয়ে আর কি। আসলে এটা সত্যি, আমরা কিন্তু কোভিড এর মধ্যে ইকোনমিক থ্রেটস মধ্যে আছি।
এটা সত্যি কথা আর কি। আমাদের ইন্ডাস্ট্রিজ গুলো বন্ধ হয়ে আছে, সবকিছু লকডাউন অবস্থায় আছি আমরা আর কি। সেই জন্য আমি মনে করবো যে ইকোনমিক একটা থ্রেটস, এটিকে কেটে উঠতে হলে আমাদেরকে যেটি বললাম আর কি, আমরা সর্বত্রই আর কি আমরা চেষ্টা করব আমাদের জন্য ইকো ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমরা যেন অ্যাক্টিভিটিস গুলো করি। যে কোভিড আসলো, এটা তো আর আসলে কোনো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের কথা বলবো না, এটা আসেনি, এটা ন্যাচারালি কোভিড আসছে এবং ন্যাচারালি হয়তো একসময় চলেও যাবে, তবে কবে চলে যাবে জানি না। আবার কেউ কেউ বলছেন যে এই কোভিড এর সেকেন্ড ফেজ আছে, সেটা হয়তো, এটা কত দূর সত্য, কবে আসবে সেটাও জানি না। তবে ইকোনমিক গ্রোথ এটা কিন্তু সচল রাখতে হবে। বিশেষ করে আমি যদি বলি আমাদের যে টেক্সটাইল সেক্টর যেটা আর কি, আমরা প্রথম ভাবছিলাম যে টেক্সটাইল তো শুধু আমাদের পরিবেশকে শুধু ডিগ্রেডই করে। আমরা যদি বলি যে আমরা জানতাম যে ওয়াটার হ্যাজ নো কালার, ঢাকার আশেপাশে নদীগুলোর যদি কালার দেখি, পানির কালার দেখি, তখন মনে হয় যে ওয়াটার হ্যাজ ভেরিয়াস কালার আর কি। তা সেখানে আমরা বলছিলাম যে না, আমরা টেক্সটাইলকেও ধরে রাখবো, আমরা পরিবেশকেও ম্যানেজ করব। সেটা কিন্তু কিছু কিছু অনেকটাই আমাদের ম্যানেজমেন্টের মধ্যে আসছিল, ঠিক তখনই কোভিড হানা দিল আর কি। তা আমি মনে করি যে আমাদের ইকোনমি আবার চাঙ্গা হবে, কারণ আমাদের দেশের প্রত্যেকটি মানুষ কাজ করে খেতে চায়, বসে থাকতে চায় না। স্যার কিছুক্ষণ বললেন যে, কিছুক্ষণ আগে স্যাররা বললেন যে এটা আমরা ঘরে বন্দি হয়ে আছি। আমরা কিন্তু মানে এত ব্যস্ত ছিলাম, আসলে আমরা হয়তো সেই ব্যস্ততাকে থামানোর জন্য কোভিড আসছে আর কি, বেশি ব্যস্ত হয়ে গেছিলাম আর কি। কিছু নেসেসারি, কিছু আননেসেসারি কাজেও আমরা ব্যস্ত হয়ে গেছিলাম। আমি মনে করি যে আমাদেরকে শুধু নেসেসারি কাজের মধ্যেই থাকতে হবে, প্ল্যান ওয়ে চলতে হবে। এক সময় হয়তো আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ, আমরা থ্রেটের মধ্যে থাকবো না, কারণ এই জাতি কখনোই এরকম বিমুখ থাকেনি। তারা যেটিকে পজিটিভ মনে করছে সেটিকে সবাই মিলে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি মনে করি আল্লাহ যদি রহম করে এই কোভিড এই পরিস্থিতি চলে গেলে আমরা হয়তো আবার ঝাঁপিয়ে পড়বো, আমাদের ইকোনমি আবার হেলদি হবে, সবাই আমরা এনজয় করবো। ধন্যবাদ। জি স্যার, আসলে কোভিড আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, আমরা বাঙালি শহরে যাব না। কোভিড-19 স্যার পৃথিবীকে রেস্ট দিচ্ছে। স্যার আমাদের অনেক অনেক কোশ্চেন আসতেছে স্যার, আমরা আরেকটা কোশ্চেন নিচ্ছি মানসী ভুইয়ান। ইজ ডিক্রিজিং কার্বন ইমিশন রেট ইন দিস লকডাউন পিরিয়ড সাস্টেইনেবল টু ক্লিন আপ এনভায়রনমেন্ট? স্যার যদি বলতেন। কার্বন এমিশন তো অবশ্যই ডিক্রিজিং, যেটা বললাম কার্বন যারা ইমিট করে তারা তো বন্ধ হয়ে আছে। বিশেষ করে গ্লোবালি যদি আমি চিন্তা করি যে এরোপ্লেন, সেখান থেকে যে কত ধরনের কার্বন ডাই অক্সাইড কত পরিমাণে ইমিট হতো। আবার আমাদের দেশে যদি ধরি, আমাদের যে ট্রান্সপোর্ট ছিল, এত ভেহিকেল, সেখানে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, এবার ওয়াটারওয়েতে যেগুলো জাহাজ দেখি আমরা, তারাও কিন্তু অনেক ধরনের কার্বন ডাই অক্সাইড ইমিট করতো আর কি, সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, তাই না? যেভাবে ইমিট হচ্ছে সেভাবে এটাকে মিটিগেট করারও প্রক্রিয়া রাখতে হবে। আমরা যদি মিটিগেট প্রক্রিয়া না থাকে, মিটিগেশন যদি না থাকে, ইমিশনের পরিমাণ বেড়ে গেলে কিন্তু আমরা টিকতে পারবো না। আমি মনে করি যে এর পাশাপাশি মিটিগেটিভ মেজার নেওয়া দরকার আর কি, কারণ আমাদের তো এরোপ্লেন দরকার আছে, গাড়ি ঘোড়ারও দরকার আছে, সবকিছুরই দরকার আছে। সবকিছু যেন আমরা সহনীয় পর্যায়ে রাখতে পারি সেই ব্যবস্থা করতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার যদি কিছু করতেন। ডক্টর ইসলামের কথার সাপেক্ষে আর কি জাস্ট শেয়ার করি। Me and one of my students আর কি, কয়েকজন আসলে, he started it, it was his idea to start with, এই শামীম আহমেদের সাথে। So what he did is যে মিরপুর 10 নম্বরে সে নয়েজ মেজারমেন্ট করলো একদিন ইকুইপমেন্ট নিয়ে, যে আমাদের যে 10 নম্বর যে ইন্টারসেকশনটা, ওইখানে নয়েজের ইয়েটা কত, এমিশনটা কত। So he found out যে আমরা अराउंड 1 কিলোমিটার সরে গেলে খুব ভালোভাবে নয়েজের ইয়েটা লেভেলটা কমে যায়। সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে যেটা লাগছে, সে বাসের মধ্যে নয়েজটা মাপলো, and that was extremely high. So the carbon emission কথা যেটা হচ্ছে, same thing, বাস নাই, নয়েজ নাই, বাস নাই, কার্বন এমিশন নাই, ওই ব্যাক আওয়ার বিহেভিয়ার কি, আমরা নাই রাস্তায়, রাস্তা কি like that আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের অনেক কোশ্চেন আসছে স্যার। এখন আমরা আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি স্যার। স্যার আমরা করোনা পরবর্তী সময়ে আমরা আমাদের পরিবেশটা কেমন হইতে পারে, আবার কি সে আমরা আগের রূপে ফিরে যাব, আর বর্তমান পরিস্থিতিতে কোভিড-19 এর সাথে আমরা কিভাবে খাপ খেয়ে চলতে পারি?
আমার বিশ্বাস কোভিড আমাদেরকে যে লার্নিং যে লেসন দিচ্ছে আর কি, আমরা যদি একটু ধরে রাখতে পারি তাহলে আমাদের কোভিড পরবর্তী সময়ে আমাদের পরিবেশকে আমরা ধরে রাখতে পারবো, আমরা চেষ্টা করব আর কি। সবাই মিলে চেষ্টা করতে হবে। এখন তো আমরা বাধ্য হচ্ছি, আমরা যে জিনিসগুলো আমাদের এনভায়রনমেন্টকে ডিগ্রেড করে সেই জিনিসগুলো আমরা করতে পারছি না, আমরা বুঝলাম। আমাদের মধ্যে যদি সেই আন্ডারস্ট্যান্ডিংটা আসে তাহলে কিন্তু আমরা কোভিড পরবর্তী সময়ে আমাদের পরিবেশ এরকম ধরে রাখতে পারবো। এবং এটা তো হঠাৎ করে হবে না, হয়তো কোভিড যখন একেবারেই পুরোপুরি চলে যাবে তখন কিন্তু আমাদের খাপ খেয়ে চলতে হবে, হঠাৎ করে আমরা পারবো না। কারণ এই কোভিড চলাকালীন সময়ে কিন্তু পরিবেশের অনেক ডিগ্রেডেশন শুরু হয়ে গেছে, বিশেষ করে ওয়েস্ট ম্যানেজমেন্ট আমি দেখছি আর কি, ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা বড় বিপর্যয় শুরু হয়ে গেছে। তাই মনে করি যে এটাকেও পথে আনতে হবে। এবং কোভিড পরবর্তী সময়ে আমরা কোভিড চলাকালীন সময়ে যা কিছু শিখলাম, এই যে নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিজের প্রিমিস নিজের আঙ্গিনা পরিষ্কার রাখা, নিজের কর্মস্থল পরিষ্কার রাখা, সোশ্যাল ডিস্টেন্সিং বড় একটা জিনিস আমাদের শিখিয়ে দিয়ে গেল। সোশ্যাল ডিস্টেন্সিং কারণে কিন্তু আমরা অনেক রোগ বালাই ছোটখাটো ছোঁয়াচে রোগ থেকে আমরা মুক্তি পাবো সারা জীবনে আর কি, এটা যদি প্র্যাকটিস করি আমরা। তাই মনে করি যে এটা আমরা প্র্যাকটিস করতে হবে, নিজেদের প্রয়োজনে করা উচিত। ধন্যবাদ। আমার পয়েন্ট যে সবচেয়ে দুঃখ লাগে কি, হাত ধোয়ার জিনিসটা আমাদেরকে কোভিড এসে শিখাইতে হইলো কেন? আনফরচুনেট। এটা আমাদের রেগুলার প্র্যাকটিসে থাকা উচিত না? কোভিড আসা লাগলো আমাকে হাত ধোয়া শিখাইতে। এই সিম্পল জিনিসগুলো যে কবে থেকে আমরা মে থেকে কোভিড এর মার্চ, তো মার্চ এপ্রিল মে এই 3 মাসে আমরা যা শিখছি যা করতেছি, এই খাওয়া ছাড়াটা, ওভার ইটিং পার্টটা ছাড়া, হ্যাঁ ওজনটা কন্ট্রোল করা দরকার, ওই ওভার ইটিং পার্ট ছাড়া আমরা যা করতেছি, জাস্ট কন্টিনিউ দিস লাইফস্টাইল, ডোন্ট গো ব্যাক। আপনার সাথে আরেকটু অ্যাড করি, আমি তো জাপানে 8 বছর ছিলাম আর কি, সেখানে আমি যখন ল্যাব ওয়ার্ক করতাম তখনও তো অসুস্থ হতাম আর কি। যদি কোনো কারণে কোনোদিন আমার গায়ে টেম্পারেচার একটু বেড়ে যেত আর কি, আমার সুপারভাইজার আমার মাথায় হাত দিয়ে সে কিন্তু বলে দিত তুমি গো টু রেস্ট, তুমি আর 3 দিন তোমার ল্যাবে আসবে না। এখন বুঝি যে আসলে ভাইরাল ফিভার কতটা ছোঁয়াচে এবং কতটা মারাত্মক, মানে মুহূর্তের মধ্যে আরেকজনকে এফেক্ট করে ফেলে। এটাও একটা, ওরা তখন থেকে সোশ্যাল ডিস্টেন্সিং তখন থেকে মেনে আসছে, তখন আমাদের বোধোদয় হয়নি আর কি, আমরা বুঝতাম না। এখন এই কোভিড আসার পরে বুঝি যে কেন তারা আমাকে একটু গা গরম হলে আসতে নিষেধ করতে হয়। জাস্ট এই প্র্যাকটিস গুলো কন্টিনিউ করলে ইটস এনাফ। হাত ধোয়াটা রেগুলার করা, ময়লা ঠিক মতো জায়গা মতন ফালানো, বাসায় তো আমরা ময়লা দিক ফালাই না, সো ইউজ দিস থিং আউটসাইড। হ্যাঁ, একজনের একটু ডিস্টেন্স থেকে চলা, গায়ে পড়ে হাঁটা, ডোন্ট ওয়াক অন দ্যাট। আমি একটু এখানে একটা কমেন্ট করতে চাই, এই মানসী ভুইয়ার রিসাইক্লিং রিলেটেড করতে পারি? হি মেড আ জি স্যার, অবশ্যই স্যার। আমাদের আরো একটা কোশ্চেন আছে, হ্যাঁ মিসবাউল আলম মুত্তাকি করছেন। স্যার আজকে ব্যাপারে দেখলাম হি ওয়াজ আস্কিং অ্যাবাউট রিসাইক্লিং আর কি। হ্যাঁ, জিনিসটা কি, আপনি যে ওয়েস্টের কথা বলছেন যে বেড়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমরা বাড়তেছি না, আমাদের যেহেতু সোশ্যাল সার্ভিসেস গুলো এখন বন্ধ, হ্যাঁ সেই কারণে আমি ওটা ভুলে গেছি আর কি, কারণে মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়েস্টের জায়গায় আছে, সিগ্রেশন যারা করবে তারা কিন্তু অসুস্থ হয়ে গেছে, অনেক লোক ভাই আসছে না। আপনার ওয়েস্ট যদি দেখেন, আপনি যদি ক্যালকুলেট করতে পারেন, অ্যামাউন্ট ওয়েস্ট জেনারেটেড এট দিস টাইম ইজ মাচ লেস, কারণ আমরা যেটুকু ওয়েস্ট বাসায় করতেছি, জেনারেট করতেছি। প্রবলেম হচ্ছে বাসার ময়লাটা বাইরে ফেলানো হচ্ছে এন্ড ইটস নট বিং রিমুভ, যেহেতু আমাদের সোশ্যাল কিছু সার্ভিসেস আর স্টপ। এই জন্য আমি কারণে ওগুলো স্টার্ট হয়ে গেলে সবগুলো নরমাল হয়ে যাবে, প্রপারলি ম্যানেজ হচ্ছে না আর কি, সেটা বলছেন। আচ্ছা, যেটি বললো যে ওটা হলো, হ্যাঁ ফিলিং হলে তো নদীতে হোক আর সাগরে হোক যেখানেই হোক, সেটা তো পরিবেশের জন্য, বিশেষ করে ওই পানির পরিবেশের জন্য ক্ষতিকর, ওখানে যে অর্গানিজম আছে তাদের জন্য ক্ষতিকর, এটা অবশ্যই। তেল আর পানি তো আলাদা জিনিস, তেল যেখানে থাকবে সেখানে তো তেলের ডেনসিটি আর পানির ডেনসিটি তো এক না, সেখানে কিন্তু যে আমরা বলি সালোক সংশ্লেষণ যেটা আর কি, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। বাধাপ্রাপ্ত হওয়া মানে সেখানে তো খাবার তৈরি হবে না, তাহলে তো অ্যাকোয়াটিক অর্গানিজম যারা আছে তারা তো বিপদের সম্মুখীন
হয়ে পড়বে আর কি। এটাকে রিমুভ করার জন্য অনেক মেকানিজম আছে, সেটা তারা করছে কিনা সেটা জানি না আর কি, করবে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা প্রায় একদম আমাদের সময় শেষ প্রায়, আমরা আর কোনো কোশ্চেন নেব না স্যার। স্যার আপনাদের থেকে আমাদের একটা সাজেশন, যে আমাদের ইকো নেটওয়ার্ক নিয়ে আপনারা যদি কিছু সাজেস্ট করতেন বা আমাদের কর্মকাণ্ড নিয়ে। আমি আগে বলবো না, স্যার আগে বলবেন? না আপনি প্লিজ। স্যার না, ধন্যবাদ। আমরা যে করোনা মহামারীর মধ্যে ঘরে আটকে আছি, তার মধ্যে আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সেটিকে উপলক্ষ করেই যে তোমরা একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছো, সেজন্য আমি অনেক ধন্যবাদ জানাই। এবং এর প্রতিপাদ্য বিষয় ছিল যে ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন এনভায়রনমেন্ট, একেবারে যুগ উপযোগী। আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস, তার সঙ্গে তাল মিলিয়েই এই টাইটেলটা সিলেক্ট করা হয়েছে। তার উপরে আমরা যেটুকু আলোচনা করলাম সেটুকু যদি সবাই মেনে চলি, যদি বুঝতে পারি আর কি, আমি মনে করি যে আমরা ভবিষ্যতে ভালো থাকবো। এর বাহিরেও আমরা অনেকেই অনেক ধরনের থিঙ্কিং করি পরিবেশকে নিয়ে, কারণ পরিবেশ কিন্তু কারো একার না, আমরা সবাই এই পরিবেশের মধ্যে আছি। এটিকে আমরা যে সাবজেক্টেই পড়ি, যে বিষয়ে বিশেষজ্ঞ হই না কেন, পরিবেশের বাইরে কিন্তু কেউ আমরা নই আর কি। সেই জন্য পরিবেশের যে ফেনোমেনন গুলো আছে সেগুলো আমরা প্র্যাকটিস করব, মেনে চলার চেষ্টা করব। পরিবেশ যেন ডিগ্রেড না করে, বিশেষ করে আপনার বেডরুম থেকে শুরু করে একেবারে গ্লোবাল এনভায়রনমেন্ট যেন ঠিক থাকে, সেটা আমরা সবাই চেষ্টা করব। তাই আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটুকু বলতে পারছি। সবাই আমাদের সঙ্গে অনেক প্রশ্ন উত্তর চেয়েছেন, আরো অনেকে অনেক প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিতে পারিনি সময় স্বল্পতার কারণে। সবকিছু মিলিয়ে আমি মনে করবো যে আজকের অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে। তোমরা যারা এই ম্যানেজমেন্টে ছিলে তাদেরকে ধন্যবাদ জানাবো। এবং এরকম একটা উদ্যোগী প্রয়াস, যে উদ্যোগে একটা ইভেন্ট ছিল, এটাকে যদি আরো মাঝে মাঝে তোমরা করতে পারো ইভেন্ট এবং ইস্যু ওয়াইজ পরিবেশ নিয়ে, তাহলে আরো সুন্দর হবে আর কি, সবাই সজাগ হবে। ছোট ছোট মেসেজ যদি দিতে পারি আমরা, তাও আমরা মনে করি যে আমরা সবাই উপকৃত হবো আর কি। ধন্যবাদ সবাইকে। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। স্যার আপনি যদি কিছু বলতেন। জিনিসটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমি থ্যাংক ইউ জানাবো অর্গানাইজার্স, মিধাকে থ্যাংক ইউ জানাবো ফর কন্ট্যাক্টিং মি, হাসানকে থ্যাংক ইউ জানাবো ফর কোঅর্ডিনেটিং দিস থিং, ডক্টর ইসলাম এর সাথে পরিচয় ভালো লাগলো, থ্যাংক ইউ। আমার ইয়েটা কনক্লুশন দুই তিনটা পয়েন্ট বলতে চাই। ফার্স্ট অফ অল, I don't know how much listeners here, but আমি নিজে অনেক শিখলাম, এটার জন্য আমি থ্যাংক ইউ জানাই। এই ওয়েবিনারটা আমাকে কিছু জিনিস শেখার সুযোগ দিল, কিছু আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হইল, কিছু আসলে when you think বা when you say it out loud even, নিজের একটা আন্ডারস্ট্যান্ডিং আসে। প্লাস ডক্টর ইসলামের কাছে কিছু জানলাম, আমাদের অন্য গেস্টের কাছে কিছু জানলাম। ইকো নেটওয়ার্কের ক্ষেত্রে আমি বলবো ইটস এ ভেরি নাইস ইনিশিয়েটিভ। আমার খুব কম, আমি আসলে ঢাকায় খুব বেশি দিন না, তো ইকো নেটওয়ার্ক যেদিন জানতে পারছি, মানে আই ফেল নাইস যে এরকম কিছু বাংলাদেশে হচ্ছে, এবং এই লেভেলে যে স্টুডেন্টরা দে আর কামিং আউট, দে আর মেকিং ইট হ্যাপেন, তারা দে আর কন্ট্রিবিউটিং টু দ্য সোসাইটি, দে কন্ট্রিবিউট টু দ্য এনভায়রনমেন্ট ইটসেলফ। এই প্র্যাকটিসটা যদি কন্টিনিউ করে, ইট উইল বি ভেরি গ্রেট। খুব সুন্দর একটা জিনিস। আই হোপ এটা কন্টিনিউ করে, আই হোপ এটা বাড়ে, and I hope I can be more giving to this contribution. আর সবার শেষে কোভিড রিলেটেড একটা জাস্ট রিকোয়েস্ট করবো সবার কাছে, যারা শুনছেন বা পরে শুনবেন, প্লিজ whatever we did during this time, the humane part, not the inhumane part, the humane part, আমাদের যে সোশ্যাল ডেভেলপমেন্টটা হয়েছে, যা একজনের খোঁজ নেওয়ার ব্যাপারটা, একটা সেলফ আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা, ক্লিনলিনেস এর ব্যাপারটা সবচেয়ে বড় কথা, এই প্র্যাকটিস গুলো কন্টিনিউ করিয়েন। আমরা যাতে ফিরত না যাই। কোভিড ইজ জাস্ট আমাদের প্র্যাকটিসের ক্রিয়েশন, কিন্তু আমাদের মানে ইল প্র্যাকটিসের ক্রিয়েশন, যেভাবে তৈরি হোক, বাট স্প্রেডটা আমাদের ইল প্র্যাকটিসের ক্রিয়েশন। আমরা একটু ক্লিন থাকি, আমরা সোশ্যাল ডিস্টেন্স রেগুলার ভাবে মেনটেন করি, এটা কিছু নাই, জাস্ট আমাদের প্র্যাকটিসের ব্যাপার, ব্যবহারের ব্যাপার। এনভায়রনমেন্ট লাভ হয়, সবাই লাভ হয়। So let's continue, and thank you to Eco Network. থ্যাংক ইউ স্যার। আসলে
কোভিড-19 মানুষের জন্য ক্ষতিকর হইলেও পরিবেশের জন্য একটা পজিটিভ ইফেক্ট নিয়ে আসছে। স্যার, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, দেখলেন, কোশ্চেন করছেন। আমরা ইনশাল্লাহ সামনে আরো কোনো পরিবেশ নিয়ে কোনো বিষয় নিয়ে আবার আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর ইকো নেটওয়ার্কের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান, তুই